মানে একটা ওনার মধ্যে জিনিস কি কোনো কি শঙ্কা কাজ করছে যে নাকি না, জিতে যাবে এরকম কোন? আমি আপনাকে বলি উনার মনে কি কাজ করছে এটা তো আর আমি বলতে পারবো না, এটা উনি বলতে পারবেন। ওটা নিয়ে আমার কোনো টেনশনও নাই, কারণ ওনার মনে কি আছে না আছে এটা এটা আমার যেটা মনে হয়, আমাদের দেশের মানুষ ওনার মনের খবর যত কম জানবেন তত নিরাপদে থাকবেন। কারণ গত ১.৫ বছরে ওনার মনের সন্ধান করতে গিয়ে আমরা বিভ্রান্তই কেবল হয়েছি। কাজে ওই আলোচনায় আমি যাচ্ছি না। আমি নরমালি বলতে চাই যে হ্যাঁ এবং না নিয়ে এদেশের মানুষ অতটা টেনশনে ছিলই না, অতটা টেনশনে তারা মানুষ ছিলই না। মানুষ যাইতো বিএনপি অথবা জামাত অথবা অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে ভোট দিত, তারপরে তার হাতে একটা হানা ধরাই দিত, ওনারা একটা দিয়ে চলে আসতেন। এই ছিল অবস্থা। কিন্তু এখন সরকার নিজেরা যা শুরু করেছে এইটা দেখে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গণভোটে না জিতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এটা এই কারণে তৈরি হয়েছে, দেখেন সরকার এখন অল আউট খেলতেছে। ডক্টর ইউনূস, ওনার উপদেষ্টা মন্ডলী সবাই মিলে একটা মিশনে নেমেছেন। সেই মিশনটা হলো ডক্টর আলী রিয়াজকে, আলী রিয়াজের যে মানে আপনার কি ব্রেন চাইল্ড অথবা আলী রিয়াজ সাহেবের যে প্রজেক্ট, ওনার যে মিশন, সেই মিশনটাকে সাকসেসফুল করার জন্য হ্যাঁ অথবা না জনগণের সামনে জুলাই সনদ উপস্থাপন করা হয়েছে। জনগণ সিদ্ধান্ত নেবে, কিন্তু সরকার জনগণের অর্থ ব্যয় করে হাইকে জয়যুক্ত করার জন্য সারা দেশে মাঠে নেমে গেছে। প্রত্যেকটা সরকারি শিক্ষা সরকারি প্রতিষ্ঠানে, স্কুল কলেজগুলোতে, ব্যাংকে, সব জায়গায় হাতে ভোট দিন বলে ব্যানার টানানো হয়েছে। আপনারা কত ভাবেন যে সরকারি প্রতিষ্ঠানে ব্যানারটা টাঙানো হয়েছে ওই সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষের অভিব্যক্তি কি? বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে কি বাংলাদেশের মানুষ আপামর জনসাধারণ খুব হ্যাপি? কেউ বলতে পারবে যে সরকারি কোনো অফিসে যে মানুষ আনন্দের সঙ্গে বেরিয়ে আসছে? একটা অফিস আপনি দেখেন, আপনার নিজের অভিজ্ঞতা থেকে চিন্তা করেন, একটা অফিসে যে সে আনন্দের সঙ্গে বেরিয়ে আসছে, কাজ শেষ করে আপনি দেখাতে পারবেন? কেউ পারবে না। তো যেখানে সে আনন্দ পায় না, যে অফিসে গেলে সে স্বস্তি পায় না, সেই অফিসটিকে যদি বলা হয় তুমি হাকে ভোট দাও, ওই জনগণ কিছু বুঝুক আর না বুঝুক সেই যে নাতে ভোট দিয়ে আসবে, কোনো সন্দেহ আমার নাই। আবার দেখেন, আরেকটা উদাহরণ দিয়ে বলি আপনাকে আমি, যে এই সরকার গত ১.৫ বছরে এমন কিছু কি করেছে যে দেশের মানুষ মহা খুশি এই সরকারের উপর? আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, এই সরকারের ইনক্লুডিং ডক্টর ইউনূস যত উপদেষ্টা আছে এরা যে কোনো একজন এমপি পদে যদি লড়াই করতে যায় ডাহা ফেল করবে, জামানত থাকবে না। এদের সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন, রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন, যে কাউকে জিজ্ঞাসা করেন, তারা কি এই সরকারের উপর হ্যাপি? যদি আনহ্যাপি হয়, এই সরকার যখন যেটা বলবে যে তুমি হা দাও, পাবলিক দিবে না, এটা আমার কোনো সন্দেহ নাই। যদি বলতো না দাও, পাবলিক কিন্তু হা। পাবলিক কিন্তু গণভোট বুঝে না, ওই 4টা প্রশ্নের উত্তর মানুষ দিতেই পারবে না। মানুষ জানেই না এই 4টা কাছে কি বলা হয়েছে। মানুষ কিন্তু আইডিয়ার উপর দিত, পলিটিক্যাল পার্টির প্রচারের উপর দিত। যে আমার কাছে প্রচারণা করতো, যে আমার কাছে আসতো প্রস্তাবটা নিয়ে, তাকে আমি দেখতাম তাকে আমি পছন্দ করি কিনা। যদি তাকে আমি পছন্দ করি, সে যা বলতো তাই দিতাম। আর যদি তাকে আমি পছন্দ না করি, তাহলে সে যা বলবে তার উল্টাটা আমি করবো। এইটা হলো আমাদের পিপুলস সাইকোলজি। এই সাইকোলজির চক্করে মাঠে নামার আগে এই সরকারের উচিত ছিল একটু বুঝে নেওয়া যে তাদের সম্পর্কে দেশের মানুষ কি ভাবে, কি বলে। সমস্যাটা কি হয় জানেন? তারা সব সময় কিছু চামচা দ্বারা পরিবেষ্টিত থাকে। ওই চামচাগুলো সারাক্ষণ তার কানের কাছে যে শোনায়, স্যার আপনার যে জনপ্রিয়তা, আপনি 50 বছর থাকলেও এদেশের মানুষ সেটা চায়। এই যে কানের কাছে সবসময় গুনগুন গুনগুন করার কারণে ওই প্রদেশের যারা থাকে তারা বুঝতেই পারে না। 90 আন্দোলনের সময় এরশাদও বুঝতে পারে নাই, 96 সময় খালেদা জিয়াও বুঝতে পারে নাই, এইবার এই অগাস্টে শেখ হাসিনাও বুঝতে পারে নাই। সব সময় তার চারপাশে লোকজন বলে আপনার যে জনপ্রিয় আর কেউ নাই। যখন আসারটা খায় তখন বুঝে যে কেমন জনপ্রিয় ছিলাম,
তখন বুঝে এই চামচার আমারে কতটা ডুবাইছে। এখনো আমি সেরকম একটা কিছু দেখতে পাচ্ছি। ভাই আসলে ভাই আমি একটা জিনিস আপনি নিশ্চয়ই খেয়াল করছেন, নির্বাচনের এখনো বাকি আরো 22-23 দিন। তো ওনার যদি ভোট চাইতে হয় যে 22-23 দিন আগে উনি হার পক্ষে একদম ওপেন, উনি এটা তো বলা যায় শেষ অস্ত্র, ওনার আহ্বান মানে তো তাদের দিক থেকে শেষ অস্ত্র। এত আগে কেন? আপনার চোখে কি এটা পড়েনি যে এটার মধ্যেও কোনো একটা কারণ থাকতে পারে? কারণ আছে, মাথা খারাপ হয়ে গেছে। ওই ছোটবেলায় শুনেন নাই যে গরু হারাইলে বউরে মা ডাকে লোকে? এখন গরু হারাই গেছেন, কি করবে? মাথা খারাপ হয়ে গেছে, যা তা করতেছে, আলী রিয়াজে পাঠায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় আলী রিয়াজে পাঠায়। এটা বুঝে না যে আলী রিয়াজ সাহেব যত জায়গায় যাবে তত জায়গায় ভোট নেগেটিভ ভোট আসবে। আলী রিয়াজ কি হিরো? হিরো নাকি রে ভাই? আলী রিয়াজ বিদেশের একজন নাগরিক, আমেরিকার নাগরিক, উনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, যার মধ্যে ওনার কোনো হাত নাই। ওনার বাবা মার গর্ভে মানে বিদেশের নাগরিক ছিল, এখানে জন্ম হয়েছে। যখন ওনার হাত দেওয়ার ক্ষমতা হয়েছে তখন উনি যে আমেরিকার নাগরিক হয়েছে। যে লোক নিজের মাকে রেখে আরেকজন সুন্দরীকে মা ডাকে, তার সম্পর্কে আমি আর কি বলবো? সে আমেরিকার নাগরিক হয়ে এখন আমাদেরকে আসছে জ্ঞান দিতে, আমাদেরকে সংবিধান বুঝায়, আমাদেরকে বুঝায় কি করতে হবে, কিভাবে চলতে হবে। আরে ভাই, আমি আপনার কথা বুঝবো কেন? আমারটা তো আমিই বুঝি, আপনি কে ভাই? আপনার কথা মানতে হবে কেন? সে যাচ্ছে সারা দেশের মানুষকে বুঝাইতে যে কেন আমাকে হা ভোট দিতে হবে, হা ভোট না দিলে নাকি আমি কিছুই পাবো না। সে বলতেছে হা ভোট দিলে নাকি দেশের বৈষম্য থাকবে না। বৈষম্য যে থাকবে না, আপনি যেটা বানাইছেন, আপনার সরকারের মধ্যে কি বৈষম্য আছে? আছে তো। আপনারা এই গত 1.5 বছরে যা করছেন, এটাই তো হা ভোট হবে নাকি? আপনারা গত 1.5 বছর, আপনি যদি হা ভোটটাকে ভালোই বাসেন, তাহলে গত 1.5 বছর আপনি যেটা করছেন, আমি হা ভোট দিলে এটাই পাবো। গত 1.5 বছর আপনার যে কর্মকাণ্ড, এটা দিয়ে কি আমি হ্যাপি? যদি হ্যাপি না হই, আপনার কথার উল্টা ফল হবে, একদম উল্টা ফল হবে। এখানে বললাম একটা কথা, উল্টা ফল হবে। ভাই আওয়ামী লীগের ভোটার যারা সমর্থক, তারা যে কেন্দ্রে যাবে তারা কি ভোট দিবে এটা আপনি জানি, আমার একটা ধারণা করতে পারি হ্যাঁ দিবে না না দিবে। কিন্তু ফ্যাক্টর হয়ে গেছে বিএনপি। এখন কর্মী নেতা কর্মী দেশে আপনারও কথা হয়, আমি কোট করে আপনারা বলি, বাবু ঈশ্বরচন্দ্র রায়ের গতকালকে একটা ইন্টারভিউ করলাম, তো উনি বলতেছে আমার হ্যাঁ ভোট চাওয়ার সময়টা কি, আমি বুঝিও না, হ্যাঁ না বুঝি না। আমি যেহেতু উনি দায়িত্বশীল মানুষ, ওনাকে আমি কোট করে বললাম যে আমি হ্যাঁ না বুঝি না, আর আমার হ্যাঁ না ভোট চাওয়ার সময় নয়, আমি মুখে ধনের শীষ ভোট। এইটা কি দল সরকারের ভেতরে? একদম ঠিক, আপনার অবজারভেশন একদম ঠিক। আপনি যদি বিএনপি কে জিজ্ঞাসা করেন, বিএনপি অফিসিয়ালি মির্জা ফখরুল ইসলাম আলমকে বলবে যে হা ভোট লাগবে আমাদের, বলবে এটা, এমনিও বলবে, অফিসিয়ালি বলবে। কিন্তু বলার পরে দেখবেন একটা ছোট্ট করে নিজ দিয়ে একটা চিমটি দিয়ে দিব। কেন করবে সেটা আমি বলি। আপনি খেয়াল করেছেন দিন কয়েক আগে আমির খসরু মাহমুদ চৌধুরী একটা কথা বলছেন। উনি বলেছেন যে সরকার যদি একটা বিশেষ পক্ষে ভোট চায়, এটা সরকারের ঠিক হবে না। উনি স্পষ্ট বলে দিচ্ছে সরকারের এই যে প্রজেক্টটা, সবাইকে হা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা, টাকা খরচ করা, এটা সরকারের ঠিক হচ্ছে না। এটা আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করে বলে দিয়েছেন। বলার কি দরকার ছিল? বলেন, বলার কি দরকার ছিল? বলার দরকার ছিল এই কারণে এই জিনিসটা ওনাদের চোখে লেগেছে। এখন আমি আরেকটা কথা বলি, হা ভোট দিলে কি হবে? জুলাই সনদটা পাস হবে। জুলাই সনদের সবকিছুর ক্ষেত্রে কি বিএনপি একমত? জুলাই সনদকে বিএনপি সম্পূর্ণ সাপোর্ট করেছে। বিএনপি যে সমস্ত জায়গায়, যে জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলোর কি হবে? সেগুলো কি পাস হয়ে যাবে? তাহলে বিএনপির নোট অফ ডিসেন্টের একটা মূল্য থাকবে না। যদি সব পাস হয়ে যায় তাহলে তো বিএনপির নোট অফ ডিসেন্টের কোনো মূল্য থাকবে না। তো বিএনপি কি তার যে নোট অফ ডিসেন্টের মূল্যই থাকলো না, তার পক্ষে কথা বলবে? তাহলে বিএনপি নোট অফ ডিসেন্ট দিতে গেল কেন? এটা আপনি আমার বুঝান ভাই। আচ্ছা, এটাও বাদ রাখেন, আমি আপনাকে আরেকটা কথা বলি। যখন এই সংস্কার নিয়ে আলোচনা হচ্ছিল, জুলাই সনদ তৈরি হচ্ছিল, আলী রিয়াজের নেতৃত্বে বিএনপির লোকজন সেখানে গিয়েছিল, সমস্ত দলের লোকজন প্রতিনিধি সেখানে গিয়েছিল, যখন আলোচনা হচ্ছিল, ওই সময়ে বিএনপির যে সেই মানে সবাই জানে যেটা সে 31 দফা, রাষ্ট্র সংস্কারের 31 দফা, সেটা নিয়ে কি বিএনপির কাজকর্ম থেমেছিল? থেমে থাকে নাই। বিএনপি যখন এদিকে সংস্কার আলোচনা চলছে, একই সঙ্গে সারা দেশে বিএনপি তার 31 দফা নিয়ে প্রচারণা চালাচ্ছিল। কেন চালাচ্ছিল? বিএনপি তো বলতে পারতো যে সরকার যেহেতু একটা সংস্কার করতেছে, অতএব আমাদের সংস্কার কর্মসূচিটা আপাতত স্থগিত। বিএনপি স্থগিত করছে? করে নাই, একদিনের জন্য করে নাই।
কারণটা কি? কারণটা হলো বিএনপি যে সংস্কার 31 দফার সংস্কার কর্মসূচি নিয়ে জনগণের কাছে গিয়েছে, 2.5 বছর ধরে যাচ্ছে, 2.5 বছর ধরে যেটা নিয়ে তারা কথা বলছে, 3 বছর 2.5 বছর 3 বছর ধরে, সেটাকে তারা এই আলী রিয়াজ সাহেবদের বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসা কতিপয় এই ভাড়াটে বুদ্ধিজীবীর কথায় তারা স্থগিত করবে? করবে না। কারণ বিএনপি তো তাদের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে ওই 31 দফা প্রণয়ন করছে। বিএনপি তো জনগণের মধ্যে থেকে সে 31 দফা প্রণয়ন করছে। তো বিএনপি কেন ওটাকে ছাড়বে? এখন ধরেন ইলেকশন হলো, ইলেকশনে বিএনপি হাইপোথেটিক্যালি ধরি যে বিএনপি বিজয়ী হলো, তখন বিএনপি তার নিজের 31 দফা বাদ দিয়া আলী রিয়াজ সাহেবের সংস্কার নিয়ে কি করবে? বসবে? না, বসবে না। করবে না, বলছে তাহলে তারা বলছে করবে না। তাহলে সেই কারণে তারা কেন যাবে? যাবে না রে ভাই, এটা অহেতুক বলে কোনো লাভ নাই, এটা অহেতুক বলে কোনো লাভ নাই। মাসুদ ভাই, আমি গত সপ্তাহে একটা আপনার শোতে আমি জানতে চেয়েছি, প্রসঙ্গটা তুলছিলাম যে জামাত এনসিপি কি নির্বাচন বয়কট করতে পারে কিনা। আপনি তখন জোরভাবে বলছিলেন যে জামাতের যে ক্যারেক্টার তাতে সেই নির্বাচন, আমি জামাতের কথা বলছি না, কিন্তু এই গত 24 ঘন্টায় কিছু ডেভেলপমেন্ট আপনি দেখেন। এনসিপি বলা শুরু করছে নির্বাচনে যাবে কি যাবে না এটা তারা ভেবে দেখবে। এটা কিন্তু গতকালকে একদম আনুষ্ঠানিকভাবে আসিফ মাহমুদ সজীব ভাই তাদের মুখপাত্র বলছে। এরপরে আজকে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা এখনো আছে, এরা ডিক্লেয়ার করছে যে আগামী 24 ঘন্টার মধ্যে ওই দ্বৈত নাগরিক সমস্যার সমাধান না হলে তারা এমন কর্মসূচি দিবে যে সারা দেশ কাঁপায় ফেলবে। ইতিমধ্যে ইনকিলাব মঞ্চ বলে রাখছে যে হাদি হত্যার বিচার না হইলে নির্বাচন না। কোথাও কি একটা বড় জটের আশঙ্কা আছে? এরকম কিছু দেখতে পাচ্ছেন? নানা রকম চেষ্টা চলবে, নানা রকম চেষ্টা চলবে। তবে আমি মনে করি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটা আমি মনে করি। আচ্ছা, এখন আমি আরেকটা কথা বলি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন বা এনসিপি বলেন, তাদের যে দাবিটা যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে, তাদের যে দাবিটা দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তারা নির্বাচন করতে পারবে না, আমি এই দাবিটাকে সাপোর্ট করি, 100% সাপোর্ট করি। এই কারণে করি যে আমাদের আরপিএ তো বলা আছে, আমাদের দেশের যে আইন, নির্বাচনী আইন, সে আইনে বলা আছে যে দ্বৈত নাগরিক হলে পরে উনি নির্বাচন করতে পারবেন না, একদম ক্লিয়ার। এখন অনেকে বলে যে আমি তো দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছি। আপনি কিভাবে ত্যাগ করেছেন? উনি একটা মেইল করে দিচ্ছে, দেখায় যে আমি ইংল্যান্ডের নাগরিক ছিলাম, আমি ইংল্যান্ড গভর্নমেন্টকে মেইল করেছি যে আমি আপনার নাগরিকত্ব ত্যাগ করলাম। ভাই, নাগরিকত্ব ত্যাগ করা এত সহজ না। এই মেইল যদি গ্রহণ করে কেউ, যদি নির্বাচন কমিশন এই মেইল গ্রহণ করে, যে একজন মেইল করছে, মেইল দেয়, মেইলের কপি দেখালো, আমি মনে করব নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট হয়ে গেছে। মেইল করলে হয় না, ওই গভর্নমেন্ট সেটা অ্যাকসেপ্ট করছে কিনা সেটা আপনাকে দেখাতে হবে। তা না হলে এই সমস্ত দ্বৈত নাগরিকত্ব দূর হবে না। আমি মনে করি যে প্রত্যেকটা লোকের দ্বৈত নাগরিকত্ব নিয়ে, যাদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, তাদের নির্বাচনে তাদের অনুপযুক্ত ঘোষণা করতে হবে। আমি এনসিপির এই দাবির সঙ্গে একদম একমত। আর ঋণ খেলাপি নিয়ে ওদের যে বক্তব্য, আমি তার সঙ্গে একমত। দেশের টাকা আপনি চুরি করবেন, টাকা নিয়ে ব্যাংকের থেকে ব্যাংকের টাকা জমা দিবেন না, আর আপনাকে আবার এমপি বানাইতে হবে, এই প্রীতি আমার কাছে নাই। কোন দলের কি হয়েছে না হয়েছে তাদের ব্যাপার। আমি এনসিপির দুই দাবির সঙ্গে 100% একমত। এবং তারা যদি আন্দোলন করে এবং যদি এই ইস্যুকে সামনে নিয়ে তারা যদি নির্বাচন বর্জন করে, আমি তবুও তাদের সঙ্গে একমত পোষণ করবো। ভাই, ন্যায় নীতির প্রশ্ন এখানে, দলটাকে কি সমাজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। বিএনপির উচিত হবে, বিএনপি এত বড় দল, তার কি ওই ঋণ খেলাপি আর বিদেশি নাগরিক ছাড়া তার কাছে আর কোনো প্রার্থী নাই? কেন বিএনপি এই সমস্ত রিস্ক নেয়? এই সমস্ত রিস্ক নেওয়া মানে জনগণের কাছে নিজের দলকে, নিজের দলের নীতি আদর্শকে ছোট করে দেওয়া। আমি মনে করি সকল রাজনৈতিক দলের উচিত হবে যে তাদেরকে বলা যে যারা নাকি সমস্ত আমাদের গোপন করছো, আমাদের দল থেকে আমরা বের করে দেবো, মনোনয়ন তো দূরের কথা। এটাই মনে করি। মাসুদ ভাই, গতকালকে একটা ছোট্ট ঘটনা, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটার অনেক বেশি গভীরতা আছে। আপনি জানেন যে তারেক রহমান সাহেবের গাড়িতে ফুট করে এসে এত নিরাপত্তা। আজকে দেখলাম রিজভী ভাই বললেন যে ওই লক্ষিন্দরের বাসর ঘরের নিরাপত্তা লাগবে, মানে একটা সুই কোথাও ছিল, একটা ছেলে সিএসএফ আছে, সরকারি নিরাপত্তা আছে, একটা স্টিকার গাড়ির মধ্যে একটা খাম লাগাই দিয়ে গেল। মানে যে খাম লাগাইতে পারে সে তো বোমও লাগাইতে পারে। মানে তাহলে কি হইলো যে বরঞ্চ জামাত খেপে আছে, তারেক রহমান সাহেবের বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে, বেশি প্রোটোকল দেওয়া হচ্ছে। এখানে এরকম ঘটনা বললাম, তাহলে এটা কি মানে শুভঙ্করের ফাঁকির মধ্যে আছে তারেক রহমান বা এই টাইপের কিছু? আমি বলি, যে সমস্ত নিরাপত্তা দেওয়া হয় না, এই সমস্ত নিরাপত্তা দেওয়া পৃথিবীর কোথাও
কোন নেতা রাজনীতি করতে পারে না। আমি নিরাপত্তার এই পক্ষে না। তারেক রহমানের সবচেয়ে বড় নিরাপত্তা হলো জনগণ। এই জিনিসটা তারেক রহমান সাহেব যখন বুঝতে শুরু করবেন, তখনই উনি জনপ্রিয় নেতায় পরিণত হতে পারবেন। এখনো হয়তো মানুষ কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু কিছুদিন পরেই দেখবেন এটার একটা নেতিবাচক আসবে, প্রভাব পড়বে। তারেক রহমানের যারা নিরাপত্তা রক্ষা করতেছে, এসএসএফ বলেন, সিএসএফ বলেন, কি কি আছে, এগুলি আমি এরা কোনোভাবেই, এরা বরং জননেতাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এদের আচার আচরণ ভালো না। আমি ওই জন্য দেখেছিলাম, ওই প্রথম যেদিন উনি আসলেন, এক মহিলা ভাই দাঁড়িয়ে রেলিং এর মধ্যে দাঁড়িয়ে ছবি তুলছে, তার পেছনে যে পিটাইলো, এগুলো ঠিক না। এগুলো কিন্তু নেতিবাচক প্রভাব আছে, এগুলো দরকার নাই। তারেক রহমানকে দেশের মানুষ বুকে আগলে ধরে রাখবে, এটাই স্বাভাবিক। ওনার বাবা তো আর্মি অফিসার ছিলেন। ওনার বাবা কি এত নিরাপত্তার মধ্যে চলতেন? হ্যাঁ, জীবনের ঝুঁকি কার নাই? রিজভী সাহেব যদি বলে থাকেন যে লক্ষিন্দরের লোহার বাসর, কথা তো সত্য। লক্ষিন্দরের জন্য তো লোহার দেওয়া বাসর বানানো হয়েছিল, তারপরেও উনি মারা যান নাই, ওটাকে সাপে কাটে নাই, কাটছে। সমস্ত নিরাপত্তার মধ্যেই ফাঁক আছে। পৃথিবীতে এমন কোন দেশের নিরাপত্তা দেখাতে পারবেন না যেটা কি নিচ্ছিদ্র। ওই নিচ্ছিদ্র নিরাপত্তা শব্দটা কেবল খাতা কলমে আছে, নিরাপত্তা লাগে না। নিরাপত্তার মধ্যেও মারা যায়। ওনার বাবা আর্মি চিফ ছিলেন তো, আর্মি না তো ওনার মৃত্যু হয় নাই, হয়ে যেত ভাই। উনি কি নিরাপত্তার মধ্যে ছিলেন না? ছিলেন তো। তো কি হয়? এগুলো কিছু না। আল্লাহর উপর ভরসা করেন, জনগণের উপর আস্থা রাখেন, আর কিছু লাগবে না। এটা নিয়ে কেউ তো মন খারাপ করতে পারেন ভাই, করেন। আমি যেটা বুঝি সেটা আমি বললাম। জনগণই ওনার সবচেয়ে নিরাপত্তা। মাসুদ ভাই, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। গতকালকের একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর, উনি কালকে বললেন যে মব কথাটা বলার ক্ষেত্রে সমীহ রাখা প্রয়োজন। এই টাইপের তিনি বুঝালেন যেটা সমীহ করে বলতে হবে, যেটা পরে তাৎক্ষণিকভাবে ওখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন তারা রিয়াকশন জানিয়েছেন, কিন্তু উনি কথাটা বইলা দিয়ে ওখান থেকে চলে গেছে। পরের রিয়াকশন গুলো আর উনি শুনেনি। আমার কথা হলো যে মবের চক্কর থেকে এই সরকার কি শেষ পর্যন্ত আর বেরোতে পারবে না? আপনার কি মনে হয় ভাই, এই সরকারের তো সবচেয়ে বড় শক্তি ছিল মব। তাও তো মবের উপর নির্ভর করে ধরেছে। আর 15-20 দিন মবের চক্র থেকে বেরোবে কেমন করে? এখন তো চাইলেও পারবে না। আর তাজুল ইসলাম সাহেব যে কথা বলছেন, ওটা বলার মাধ্যমে উনি মবকে যে ওনারা যে প্রাতিষ্ঠানিকভাবে সমর্থন করেন তারই প্রমাণ রাখছেন। আমি তাজুল ইসলাম সাহেবের এই বক্তব্যের সঙ্গে একমত তো নাই, বরঞ্চ আমি ওনাকে মবের মদতদাতা হিসেবে চিহ্নিত করতে চাই। উনি মবকে মদত দিচ্ছেন, উনি এবং শফিকুল আলম প্রেস সেক্রেটারি আগে বলেছিলেন মবকে এটা প্রেশার গ্রুপ, আর এখন তাজুল ইসলাম সাহেব বলতেছেন যে মবকে মব বলা যাবে না। তো মবকে আপনি কি বলবেন? ওটা কি ভাই? এইগুলি বলে শোনেন, এরা না আসলে এতটাই পার্টিজান হয়ে গেছে যে তারা এখন কি বলতেছে না বলতেছে, কোন প্রসঙ্গে বলতেছে, কোন পরিস্থিতিতে বলতেছে, তারা ভুলে গেছে। আমি এখানে যাদেরকে একটা কথাই বলবো, বা একটা কথা মাথায় রেখেন, তারা সবাই মনে করে দিলে কেউ এটা স্মরণ রাখতে পারে না। সেটা হলো এই দিন না রে ভাই, আরো দিন আছে। সারা জীবন মবের রাজত্ব চলবে না। এক সময় দেশে একটা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে তখন এই কথা বলার জন্য আপনার উপরে অ্যাকশন নেওয়া হতে পারে। এই জিনিসটা মাথায় রেখে কথা বলেন। মাসুদ ভাই, 1 মিনিটে একটু রিয়াকশন চাবো। আমাদের দেশে তো সবসময় বরাবরই ইলেকশন আসলেই সবাই আল্লাহ আল্লাহ হয়ে যায়। শেখ হাসিনাও আপনার ইয়ে করে ঘুরতেন, মেকআপ লাগায় ঘুরতেন। এখন নাসিরুদ্দিন পাটোয়ারি টুপি লাগাইছে হঠাৎ করে। আর জামাত বেহেস্তের টিকিট তারা প্রতিনিয়ত বলে বিক্রি করে না, কিন্তু একের পর এক কিন্তু ঘটনা ঘটে আছে। যে দেশে দাঁড়িপাল্লা নাই, এই দেশের মুসলমানরা কি বেহেস্তে যাবে না? শুনেন, এরা যেটা বলে, এরা অন ইসলামিক কথাবার্তা বলে, এগুলিকে বলা হয় মুনাফিকি। আমি সিম্পলি একটা কথা বললাম, এগুলিকে বলা হয় মুনাফিকি, এবং এই মুনাফেক কাফেরের চেয়েও খারাপ। ঠিক তেমনি ভাই, এই জামাতে ইসলামের শিকড় না অনেক গভীরে, দেশে এবং দেশের বাইরে, যার জন্য জামাত ইসলাম আজকে একটা শক্তিশালী বট গাছের মতো দাঁড়ায় গেছে। একে ধ্বংস করার চেষ্টা বহুবার করা হয়েছে, বহু রকম ভাবে, কিন্তু পারে নাই। ওই যে সুপ্ত আর গুপ্ত থেকে নিজেকে এমন ভাবে গইরা তুলছে, এমন একটা আদর্শ মানুষের সামনে তুইলা ধরছে। আজকে দেখেন সে আদর্শের কারণে বিভিন্ন দল থেকে মানুষ এই জামাতে ইসলামে চলে আসছে। বিশেষ করে গত 2 দিন যাবত আমি দেখতেছি চরমনায় পীর সাহেবের দল থেকে খুব জ্ঞানী লোকরা, যারা খুব জ্ঞানী,
তারা চলে আসতেছে এবং বলতেছে কি জানেন, যে আমরা এই জন্য আসতেছি, জামাতে ইসলাম দেশটাকে গড়তে চায়। আর নিজের দল সম্বন্ধে মানে ওই যে হাত পাখা সম্বন্ধে বলতেছে যে ওনারা শুধু ঘরে বৈশা বৈশা চিন্তা করে আর খালি বক্তব্য রাখে, ওনাদের কোনো ওই যে দূরদৃষ্টি নাই, মানে আগামীতে কি হইতে পারে ওই চিন্তা ভাবনা নাই। এরকম কথা বলছে বইলাই আবার এই জামাতে ইসলামে চলে আসছে। তার মানে কি দেখেন, ওনারা দাবি করছিল, মানে চরমনাইর পীর সাহেব দাবি করছিল যে এই দলটাকে মানে এই যে 10 দলকে, এই 11 দলকে আমরাই এক করছি, আমরাই প্রথম এই ভিশনটা দেখাইছি যে আমরা একটা ভোটের বাক্স করব সমস্ত ইসলামিক দল একসাথ হইয়া। কিন্তু দেখেন 10 জনকে রাইখা কে চইলা গেল? এটা কোনো নীতি হইল? এটা কোনো মুসলমানের জবান হইতে পারে না। এটা ব্যাপারটা এমন হয়ে গেছে, দেখেন ওই যে ভেড়ার পাল যখন যায় না, তখন ওই যে খেকশিয়াল তারপরে হায়নার দল ওত পাইতা থাকে, দূর থেকে না পিছনে পিছনে হাঁটতে থাকে, শুধু খেয়াল রাখে দল থেকে কোন ভেড়াটা বাইর হয়ে যায়। যে ভেড়াটা বাইর হয়ে যায় তার উপরেই তো আক্রমণ করে। এই যে বাইর হয়ে গেল না, এখন ওই দল ছোট ভেড়ার মতো হয়ে গেছে, একা হয়ে গেছে। কিন্তু একা হইতে দিবে না। কে দিবে না? জামাত ইসলাম দিবে না। কি উদারতা! হায় হায় হায়, উনার দলের অনেকেই কথাটা মেনে নিতে পারতেছে না। কোন কথাটা? সাপোর্টও করবে, ভোটও দিবে, সম্মান জানাইছে। কি বলছে? যে উনি আমাদের এই দলটা গঠন হওয়ার পিছনে অবদান রাখছে। হ্যাঁ, চরমনাই পীর সাহেব যে অবদান রাখছে সেটার কৃতজ্ঞতায় বলছে যে ওনার আসনে আমরা কোনো প্রার্থী দিব না। আর উচ্চতা কত উপরে ভাবা যায়! ভাই, তুমি আমার বদনাম করতেছো, করো, তুমি বলতেছো আমি মুসলমান না, ঠিক আছে বলো, কিন্তু তুমি আমার উপকারও করতেছো। আমি যেটা বুঝাইতে পারতাম না অনেককে, যে এই মুহূর্তে আমি যদি ওই শরিয়া আইন জারি করি সেটা সম্ভব না। এটা ভবিষ্যৎ বইলা দিবে, দেশের জনগণ সিদ্ধান্ত নিবে যে এই দেশে শরিয়া আইন দরকার আছে কিনা। কিন্তু বর্তমান যে আইন আছে, এই আইন দিয়েই তো দেশ সঠিক পথে নেওয়া যায়। এই আইনের কোনো কার্যকর ছিল না তো, এদিক সেদিক দিয়া ব্যাকডোরে টাকা পয়সা খায়া আইন তো কেউ মানতো না। এ দেশের আইন মানলে আবার এ দেশ এরকম হয়, যে আইন আছে এই আইন দিয়েই তো দেশটাকে সঠিক পথে নেওয়া যায়। এই কথাগুলো আজকে মানুষকে বুঝাইতে হচ্ছে না, জামাতে ইসলামকে বুঝাইতেছে কে? এই যে চরমনাই পীর সাহেব, ওনারা বুঝাই দিতেছে। কারণ ওরাই তো বলতেছে ওরা শরিয়া আইন দিয়া দেশ এখন পরিচালনা করবে না, ওরা আবার একটা জাতীয় সরকার করতে চায়। আর জাতীয় সরকার করতে চায়, এটা কি কোনো নেগেটিভ কথা? এটা তো পজিটিভ কথা। প্রত্যেকটা মানুষ তো চাইবে, হ্যাঁ, একটা ঐক্য হয়ে এক জায়গায় থাইকা মারামারি হানাহানি এরকম কেউ পছন্দ করে না? পছন্দ করে না। দেখছেন কত বড় উপকার কইরা ফেলতেছে অবচেতন মনে না, অবচেতন মনে না, এগুলা সবই পরিকল্পনার মধ্যে। কেউ একজন তো পরিকল্পনা করতেছে। হ্যাঁ ভাই, কেউ একজন বৈশা বৈশা চুপচাপ পরিকল্পনা করতেছে আর দেখতেছে। এখন আর ওনাকে কেউ কোনো কথা জিজ্ঞাসা করার সুযোগ নাই, কোনো প্রশ্ন করতে পারবেন না। কারণ ওনার কাছে নির্বাচন চাইছেন, উনি নির্বাচন দিয়ে দিছে। যান এখন নির্বাচন কমিশনারের ওইখানে, দেখেন না নির্বাচন কমিশনারের ওইখানে এখন সবাই ওই মন্দিরের ঘন্টা আছে না, ওরকম ঘন্টা বাজায় যাইতেছে। তো আমাদের নির্বাচন কমিশনার ওইখানে একটা ঘন্টা বাজা আছে, এখান থেকে রিক্সাওয়ালাও গেলে একটা ঘন্টা বাজায়া যায়, ওর একটা দাবি আছে। একটা ভ্যান গাড়িওয়ালা গেলেও একটা ঘন্টা বাজায়া যায়, ওরও একটা দাবি আছে। আমিও যাবো, আমি ওই ঘন্টা বাজামু, আমারও দাবি আছে। দাবির তো শেষ নাই। আর অদ্ভুত অদ্ভুত দাবি, যে দাবিগুলা হ্যাঁ রে, মানুষ বুঝতে পারে না কেন এই ধরনের দাবি দাওয়া দিয়া আপনারা কি সফলতা পাবেন? মানুষকে বুঝাইতে পারবেন যে আপনার দাবিটা সঠিক? কেউ বলবে না সঠিক। কারণ এই শাকসুর নির্বাচন, হ্যাঁ ভাই, এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আজকে দেখলাম আদালত পাড়ায় ভাই, হ্যাঁ, সবাই জায়গা গেছে, নামি দামি সমস্ত উকিলরা জায়গা গেছে, এটাকে বানচাল করতে হবে, রিট আবেদন করছে, ওর পিছনে সবাই পরিশ্রম করতেছে। কেন এখানে সময় দিতেছেন? ওই নির্বাচন আজ হোক, কাল হোক, পরশু হোক, হইতেই হবে। এবং আগামীকাল 20 তারিখ, এই 20 তারিখই হইতে হবে। এটা ভাই আমার একার কথা না ভাই, এটা ছাত্র সমাজের কথা। তো আপনার এই যে শিবির এখন রাস্তায় নামা গেছে, চুপচাপ দেখছে, শুধু দেখছে। কেন রাস্তায় নামছে? আপনাদের এটা অন্যায় দাবি। তো হ্যাঁ, অন্যায় দাবি।
ওই একটা বিশ্ববিদ্যালয়তে নির্বাচন হইলে আপনাদের অসুবিধা কি? এইসব বিশ্ববিদ্যালয় নির্বাচনে, জাতীয় নির্বাচনে কোনো এফেক্টই তো করে না, কোনো প্রভাবই তো ফেলে না। আপনাদের বুদ্ধিজীবীরাই তো টকশোতে আইসা বলে, আপনারাও বলেন, হ্যাঁ এই নির্বাচনের সাথে ওই নির্বাচনের কোনো সম্পর্ক নাই। তাহলে এত ভয় কেন, এত রিট কেন, এত মূল্যবান সময় কেন নষ্ট করতেছেন? সামনে জাতীয় নির্বাচন, সেখানে না যায়া এই শাকসুর নির্বাচনের পিছনে কেন লাগলেন? গত 1.5 বছরের মধ্যে আমরা কি দেখলাম? 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচন দেখলাম। সেই ফলাফলটা কি? আপনাদেরকে ভিত কাঁপায় দিতেছে না? এখন মনে হইতাছে না? হ্যাঁ, ভিত কেঁপে যাচ্ছে, কারণ আপনারা নিজেরাও বুঝা ফেলাইছেন যে শাকসুর নির্বাচনে আপনারা বিজয় আনতে পারবেন না। হ্যাঁ, এবং এই নির্বাচন রুখতেও পারবেন না, কিন্তু কারণ ছাত্র শিবির এই ন্যায্য দাবি আদায় কইরাই ছাড়বে। যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। দেখেন ভাই ব্রাদার, গত একটা সপ্তাহ কাটাইলাম, 1 সপ্তাহ আমার মনে হয় বেশি, চরমনাই পীর সাহেব, জামাতে ইসলাম আর চরমনাই পীর সাহেব এই চলতেছিল আলোচনা। পুরা মিডিয়া দখল কইরা এখন চলে আসলো কোথায় জানেন? আগামী 3-4 দিন দেখবেন এই শাকসুর নির্বাচন নিয়ে রাস্তায় কি ঘটে। হ্যাঁ ভাই, এটা তো ছাড় দেওয়া হবে না। তার ব্যাপার কি জানেন? হঠাৎ করে ছাত্র শিবির এরকম হিরো হয়ে গেল কেমনে, সুপারম্যান হয়ে গেল কেমনে? মাত্র 1.5 বছরে 77 সাল থেকে এই ছাত্র শিবির আছে। আমরা জানতাম এই ছাত্র শিবির এইটা কাটে ওইটা কাটে, এরা হইল জঙ্গি জঙ্গি জঙ্গি। কারা বলতো এটা? সাধারণ জনগণ? নিশ্চয়ই না, আমাদের মিডিয়া। হ্যাঁ, এই দালাল মিডিয়া বলতো ভাই। সমস্ত পত্র পত্রিকার হেডলাইন হইতো, কোথাও একজন শিবিরের লোক ধরা পড়লে এটা জঙ্গি জঙ্গি বইলা এনারা প্রচার কইরা দিত। আপনারাই বলেন 1.5 বছরে এমন জাদুর কাঠি আছে যেটা দিয়া 5টা বিশ্ববিদ্যালয় জয় ছিনে আনছে এবং এই শাকসুর নির্বাচনও জয় হবে। কারণটা কি জানেন? এরা আগের থেকেই ভালো, অতীত থেকেই ভালো ভাই, গোড়াটাই ভালো। ওই যে গাছ কইছি না, শিকড়টাই ভাই এমন জায়গায় গেছে না, মানুষ কি মনে করতেছে? মানুষ তো ভালোভাবে নিতেছে না ভাই ব্রাদার। কারণ আপনাদের দাবির মধ্যে আরেকটা দাবি, বিশাল দাবি ভাই, অবাক হয়ে গেছি। হাই হাই হাই, এসব লুটেরা, আমি লুটেরা বলবো ভাই। একটা মানুষ 1700 কোটি টাকা, মানে 1000-এর সাথে আরো 700, 1700 কোটি টাকা ওনার ব্যাংক ঋণ উনি দিচ্ছে না। কখন নিল এটা উনি? কখন? নিশ্চয়ই গত 15-16 বছরের মধ্যে। আর এই 15-16 বছরের কোন সরকার ছিল? তার মানে ওই সরকারের সাথে উনি হাত মিলাইয়া ওনার ব্যবসা বাণিজ্য চালাইছে এবং উনি ব্যাংক থেকে ঋণ নিছে। এই ব্যাংকের জনগণের টাকা উনি নিজের কাছে রাইখা দিছে। আবার নির্বাচন করতে চায়, নির্বাচনে পাস কইরা ওই টাকা আবার পরিশোধ করবে। নিয়তটা দেখছেন আপনি? কত খারাপ নিয়ত। কিন্তু কথা হচ্ছে যে ওনাকে কেন নমিনেশন দেওয়া হইল? গোড়া থেকেই তো ওনাকে বাদ দেওয়া উচিত ছিল, বলা উচিত ছিল না, এ ব্রাদার তুমি তো ঋণ খেলাপি। একজন না তো ভাই, অনেক, এরকম অনেক। এখন এই ঋণ খেলাপি তুমি কেন আমার কাছে আসছো আজকে এই যে প্রার্থী হইতে, নমিনেশন নিতে? আগে ঋণ শোধ করো, জনগণের টাকা দিয়ে আসো। তারপরে কি করা উচিত ছিল? ওই এলাকা থেকে একটা তরুণ নেতাকে বাইছা নেওয়া উচিত ছিল। এ ব্রাদার তুমি আসো, তোমাকে আমি নমিনেশন দিলাম। কেন ওনাকে দিতে হবে? কারণ কি জানেন? ওই ব্যাংকের টাকা থেকে, ওই 1700 কোটি টাকা, কয়েকশো কোটি টাকা তো সে রাইখা দিছে এই নির্বাচন টার্গেট কইরা, যে ভবিষ্যতে নির্বাচন আইলে ওইখানে খরচ করুন। আমাদের জনগণ বিক্রি হয় আমরা মনে করি কেন? আমাদের ভাবতে তো লজ্জা লাগা উচিত না? আমি মনে করেন একটা বড় দলের নেতা, আমি ভাবতেছি জনগণ এই দেশের গরিব, এদেরকে লোভ দেখায়া আমি ভোট নিয়ে আনবো। আমি লোভ দেখাইতেছি, আমি তাদেরকে ক্যাশ না দিয়া অন্যভাবে টাকা সারতেছি, যেটা ওই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কি কার্ড। এটার মানে কি? আমি ভাবতেছি আমার জনগণ টাকার কাছে বিক্রি হয়। না হলে আমি কেন এই চিন্তাটা করুম যে ওদেরকে আমি কার্ডের নামে, টাকার নামে ভোট নিমু? এটা কেন করুম? দেখেন, নির্বাচন কমিশনার এখানে আপত্তি জানাইছে যে এসব কার্যকলাপ করা যাবে না। তার মানে এটা তো ভাবা উচিত ছিল যে নির্বাচন কমিশনার এগুলো কি মাইনা নিবে? তার মানে দূরদৃষ্টি নাই। দূরদৃষ্টি না থাকলে প্রবলেমে পড়তে হবে। আপনাদের মনে রাখতে হবে ভাই, একটা আদর্শের জন্য মানুষ জীবন দেয়, কোনো নেতার জন্য না। নেতার যদি আদর্শ থাকে তখনই মানুষ জীবন দেয়, তখনই মানুষ
আবুল সাইদের মতো এভাবে গুলির সামনে দাঁড়ায় যায়, আমি জানি এখান থেকে গুলি বাইর হইলে আমার বুকটা ছিঁড়া বিড়া যাবে, তারপরেও আমি এইভাবে দাঁড়ায় যাই। কখন? ইমানের জোর লাগে, ইমানের জোর থেকেই এটা হইতে পারে, নেতার জোরে হইব না ভাই, আদর্শের জোর, আদর্শ জোর। ওই আদর্শের জন্য, এই দেশের জন্য এইভাবে বুকের সামনে বুক পাইতা দিছিল ভাই, গুলির সামনে। এটা মনে রাখতে হবে। চিনি শহীদ হাদিকে আমরা চিনি মাত্র 12 মাস 13 মাস, 12 মাস 13 মাস বাঘের মতো বাঁচলো। তার আদর্শ আজকে আমাদের মধ্যে বাইচা আছে। সে চলে গেছে, কিন্তু তার আদর্শ তো চলে যাবে না। তার মানে কি জানেন, একজন নেতার জন্য সারা জীবন দরকার নাই, আদর্শ থাকলে না ওই 12-13 মাসে অনেক কিছু হইতে পারে। আর সত্যি সত্যি যদি আদর্শ থাকে, হ্যাঁ ভাই, যার আদর্শ ভালো তাকে ভোট দিবেন। আর একটা কথা বইলা বিদায়, আমাদের প্রেসিডেন্ট ফাঁসির আসামিকে মুক্ত কইরা দিবে, একদম জলজন্ত ফাঁসির আসামি, তাদেরকে মুক্ত কইরা দিছে। হ্যাঁ ভোট দেন, আর করতে পারবে না। না ভোট দিলে আবার তেমন একজন প্রেসিডেন্ট আসবে যে ফাঁসির আসামিকে মুক্ত কইরা দিবে। এটা মাথায় রাখেন, যার জন্য হ্যাঁ ভোট দিতে হবে। আমি ছাড়া এই দেশ চলবে না ভাবতো না যিনি এখন দিল্লিতে, উনি সবসময় বলতো না আমি ছাড়া এই দেশ চলবে না। এই জিনিসটা ভিতরে চইলা আসে। কেন আসে জানেন? উনি জানে উনি বারবার প্রধানমন্ত্রী হইতে পারবে। আর এখন যদি আপনি হ্যাঁ ভোট দেন, 2 বারের বেশি হইতে পারবে না। দেখছেন? তারপরে কি দেখেন, ওনার কাছে যে প্রধানমন্ত্রী থাকতো, তার কাছে এই যে আমাদের আর্মি, পুলিশ, র্যাব, প্রশাসন সব ওনার হাতে, ওনার ক্ষমতায়, ওনার হুকুম ছাড়া চলতে পারে না। যেমন আমাদের ওই বিডিআর এর ট্র্যাজেডির কথা মনে আছে, ওখানে কেন র্যাব, পুলিশ, আর্মি যাইতে পারে নাই? কারণ ওই যে প্রধানমন্ত্রী আদেশ দিচ্ছিল না। এগুলা তো আপনারা দেখছেন। ওই ক্ষমতাটাও কাইরা নেওয়া হয়েছে। হ্যাঁ ভাই, আপনি যদি হ্যাঁ ভোট দেন, তাহলে ওই ক্ষমতাটাও কাইরা নেওয়া হয়েছে। আবার কি জানেন, দলের নেতা যখন প্রধানমন্ত্রী হয়, তখন কি ভাবে? ওই যে হেলমেট বাহিনী বানায়, প্রধানমন্ত্রীর দল তো, পুলিশ তার সাথে ঘুরে, প্রধানমন্ত্রীর দল তো। এই প্রধানমন্ত্রীর দলের নাম বেচা টেন্ডারবাজি, চাঁদাবাজি, বালু মহল দখল, হাবি জাবি সবকিছু কইরা বিদেশে বাড়ি গাড়ি বানাইছে। এগুলা তো প্রমাণিত সত্য গত 16 বছরের। তারপরেও কেন আপনারা ওই না ভোট দিবেন? ওই না ভোট মানি আবার ওই 16 বছর ফেরত আসা, আর হ্যাঁ ভোট মানি নতুন একটা বাংলাদেশ আবার। নির্বাচনের মৌসুম চলছে। আমরা ফেসবুক, টুইটার, ইউটিউব, সামাজিক মাধ্যম সহ অন্যান্য যে সকল জাতীয় গণমাধ্যম রয়েছে, সেই সকল গণমাধ্যমে যে সকল এলাকাতে রাজনীতির যে বিরোধ আছে, সেই বিরোধের গল্পগুলো বড় করে ছাপা হচ্ছে বা প্রকাশিত হচ্ছে। এর বাইরে বেশিরভাগ যে নির্বাচনী এলাকা, সেখানে বিএনপি, জামাত বা অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বিতার মাঠে আছেন, সেখানে যেটাকে বলা হয় নির্বাচনের যে আমেজ, উৎসব বা নড়াচড়া বলতে গেলে শুরুই হয়নি। বলা হচ্ছে যে আনুষ্ঠানিক যে প্রচারণা শুরু হবে যে তারিখ থেকে, ওই দিন থেকে নির্বাচনের সমাবেশ তুঙ্গে উঠবে, বড় বড় জনসভা বেশ হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে যে শোডাউন এবং জনগণকে আকৃষ্ট করার প্রাণান্ত চেষ্টা চালাবে, আর তখন থেকে নির্বাচনটা জমে উঠবে। কিন্তু বাস্তবতা হলো যে ইতিপূর্বে আমাদের দেশে যে সকল নির্বাচন হয়েছে, সকল নির্বাচনের 1 মাস আগের থেকেই মূলত নির্বাচনের মাঠটি জমজমাট হয়ে যায়। তো সেই দিক থেকে আজকের দিন পর্যন্ত নির্বাচনের মাঠে নির্বাচনের কোনো আমেজ নেই। ঢাকা শহরের যারা অধিবাসী, তারা তাদের নির্বাচনী এলাকায় প্রতি বছর যেভাবে প্রার্থীদের আনাগোনা দেখেন, মিছিল দেখেন, মিটিং দেখেন, বা নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষের যে আগ্রহ থাকে, উৎসাহ থেকে, উদ্দীপনা থাকে, এই জিনিসগুলো নেই। বিনিময়ে যেটা আমরা পাচ্ছি, গ্যাসের দাম কেন কমছে না, সিলিন্ডার গ্যাসের অবস্থা কী, সিলিন্ডার গ্যাস যারা সাপ্লাই করে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কী কী পন্থা অবলম্বন করা যেতে পারে, এগুলো লিড নিউজ হচ্ছে। এর বাইরে জামাতের নেতা কোথায় ধরা পড়লেন,
বিএনপির কোন নেতা কোন জায়গাতে গিয়ে কি করলেন, এ সকল যেসব টুটকা খবর রয়েছে সেগুলো ভীষণ রকম প্রাধান্য পাচ্ছে। আমাদের দেশের রাজনীতির যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদেরকে বাদ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে নতুন আসলেন তিনি কেমন, তারপর তিনি কার পক্ষে থাকবেন, তিনি কি সিদ্ধান্ত দেবেন, এগুলো নিয়ে মানুষ মাতামাতি করছে। তো এই যে একটা দৃশ্যমান যে এই জিনিসগুলো আমরা দেখছি, সেই দৃশ্যমান বিষয়বস্তুর মধ্যে রাজনীতির, নির্বাচনের, ভালো একটি নির্বাচনের এবং ভোট প্রদানের যে একটি স্বতঃস্ফূর্ত অবস্থা ফুটে ওঠে তার কিয়দাংশ, একেবারে অল্প অংশ আমরা দেখতে পাচ্ছি না। বরং বর্তমানে এই জমানাতে বসে যদি কেউ বলে অসাধারণ একটি নির্বাচন হচ্ছে, শতকরা 80% ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন, মনের আনন্দে জাগো বাহে কণ্ঠে সবাই বলে ধানের শীষ দাড়িপাল্লাতে ভোট দেবেন, ট্রাক মাকড়ায় ভোট দেবেন। এই কথাকে একটু গুলিস্তান মোড়ে বলে আসেন, মিরপুর শাহালির মাজারের কাছাকাছি বলে আসেন, বা অন্য বিভাগীয় শহরের যে জনগুরুত্বপূর্ণ এলাকাতে গিয়ে আপনি যদি এই কথা মাইকে বলেন, সব লোক একেবারে বলবে যে এটার কুল্লু খালাস, একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেছে এই লোকটি। তো বুঝতেই পারেন যে নির্বাচনের যে দৃশ্যমান যে বিষয়গুলো, তার সঙ্গে মানুষের মনস্তাত্ত্বিক, মানুষের চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষা, তার কোনোটির মিল নেই। আর যখন আপনি রাজনীতিতে ইতিবাচক কোনো কিছু আশা করবেন, সেই ইতিবাচক আশার 1 নম্বর কন্ডিশন বা শর্ত হলো আপনার মন যা বলবে এবং ঠিক সেইভাবে আপনি চিন্তা করবেন। আপনি যেভাবে চিন্তা করবেন ওইভাবে আপনি কাজ করবেন, আপনি যেভাবে কাজ করবেন ওইভাবে মাঠের আওয়াজ বের হয়ে যাবে। এখন আপনি নিজে চিন্তা করুন যে আপনি ভোটের কথা কয়বার চিন্তা করছেন। একজন লোককে আপনি এমপি বানাবেন, এই এমপি বানানোর জন্য আপনি কতটা উদ্যোগী, আশান্বিত এবং যাকে বলা হয় অংশগ্রহণ করতে আগ্রহী, নিজের কাছে প্রশ্ন করেন। তাহলে বুঝতে পারবেন যে যা দেখছি তা সত্য নয়, যা শুনছি তাও সত্য নয়, আর যা হবে তাও সত্য নয়। এখন আজকে শিরোনাম প্রসঙ্গে আসি। সেটি হলো এই যে পর্দার সামনে দৃশ্যমান যে বিষয়গুলো দেখছি, এবারে নানা জটিল সমীকরণ রয়েছে। পর্দার আড়ালের খেলাধুলা, এবং সেই খেলাধুলার কারণে গত 17টি মাসে অন্তত 17 দাগনে 34টি ভিন্ন ভিন্ন পরিবেশ পরিস্থিতি আমাদের দেশে উদ্ভব হয়েছে। এবং এক একটা পরিবেশ এবং পরিস্থিতির কারণে মনে হলো এই বুঝি নতুন কিছু হচ্ছে, এই বুঝি এর রাজনীতি শেষ হয়ে গেল, এই বুঝি অন্যের রাজনীতি এলো, এই বুঝি আপাটুস করে ঢুকে পড়লো, এই বুঝি ভারত এটা করলো, এই বুঝি আমেরিকা এটা করলো, তারপর সেন্ট মার্টিন থাকবে কি থাকবে না, মায়ানমারে করিডোর দেবো কি দেবো না, মায়ানমারের সঙ্গে যুদ্ধ হবে কি হবে না, তারপরে আমরা যুদ্ধ বিমান কিনবো কি কিনবো না, আমেরিকা থেকে কিনবো না, ফ্রান্স থেকে কিনবো না, তুরস্ক থেকে কিনবো, বাংলাদেশে কারা কারা আছে দালাল, আইএসের দালাল কারা, ভারতের দালাল কারা, আমেরিকার দালাল কারা, তুরস্কের দালাল কারা। 17 মাস ধরে আমরা যে তর্ক বিতর্ক করছিলাম এবং 34 রকম পরিবেশ পরিস্থিতি আমরা তৈরি করেছিলাম, তা জনাব তারেক রহমান সাহেবের দেশে আসার সঙ্গে সঙ্গে একেবারে মাটি চাপা পড়ে গেছে। আমি তখন বলেছিলাম যে বাঙালির যে আবেগ এটি 48 ঘন্টার বেশি থাকে না। বিশ্বাস যদি না হয় এখন তারেক রহমান সাহেবের বাসার সামনে গিয়ে দেখে আসেন, আর উনি যে অফিসে বসেন সে অফিসে কজন লোক গেটের বাইরে দাঁড়িয়ে আছে, কজন লোক ভিতরে যাচ্ছে, কারা যাচ্ছে কারা আসছে, এটুকু শুধু দেখে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই আবেগপ্রবণ বাঙালি আসলে কি করে। কিংবা এখন কি আপনি শহীদ ওসমান হাদির পরিবারের খোঁজ নেন, তাদের বক্তব্য শুনেন, তার কবরের কাছে যান, বেগম জিয়ার কবরের কাছে যান,
তারপরে সংসদ ভবনের সামনে দিয়ে একটু ঘুরে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আবেগ এবং বাস্তবতার মধ্যে কতটা পার্থক্য রয়েছে। তো যেটা বলছিলাম যে আমাদের এই পর্দার সামনে যে সকল রাজনীতির খেলাধুলা হয় আর পর্দার আড়ালে যে সকল খেলাধুলা হয়, শেষ পর্যন্ত গত 17 মাসে আমরা যেটা দেখেছি, পর্দার আড়ালের খেলাগুলো জয়ী হয়ে যায়। বিএনপির মতো একটা বড় দলকে নাস্তানাবুদ করার জন্য, বিপর্যস্ত করার জন্য, পরাজিত করার জন্য যে শক্তিগুলো পর্দার আড়ালে খেলছে দেশের ভিতরে এবং দেশের বাইরে, তাদের সেই খেলাধুলার কারণে বিএনপি রাজনীতির ময়দানে ক্রমশ একা হতে হতে এখন একেবারে রীতিমতো তানহাই, নিঃসঙ্গ হয়ে পড়েছে। বিএনপির যে সকল পলিটিক্যাল বন্ধুবান্ধব আছে, তারা বাংলাদেশের রাজনীতিতে অনেকেই, দেখা গেল কেউ আওয়ামী লীগের এজেন্ট, কেউ জামাতের এজেন্ট, জামাত তাদেরকে লালন পালন করেছে, বি টিম, সি টিম, ডি টিম বানিয়েছে, গুপ্ত শক্তি বানিয়েছে, বিএনপির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এরকম অসংখ্য লোক যাদের কারণে বিএনপির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাত চরম আকার ধারণ করেছে। এমনকি একেবারে ঘোরতর বিএনপি করেন, কিন্তু তার আসলে মনোনয়ন পাওয়ার কোনো যোগ্যতা ছিল না, কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে তাকে। আর অন্যদিকে যে ভদ্রলোকের বা যে ভদ্রমহিলার মনোনয়ন পাওয়ার কথা ছিল, সে মনোনয়ন পায়নি। তো যে মনোনয়ন পেয়েছে, বলা হয়ে থাকে তাদের অনেকের সঙ্গে হয়তো জামাতের আন্ডার টেবিল একটা সম্পর্ক রয়ে গেছে। এর মধ্যে বিএনপির যে গত 15 বা 20 বছরের যে লড়াই সংগ্রামের মাঠে যারা বীর পুরুষ ছিলেন বা বীর রমণী ছিলেন, দেখলাম যে এইবারের যে নমিনেশন থেকে শুরু করে রাজনীতির যে মেরুকরণ, তারা সবাই একে একে ঝরে পড়েছেন। আর যারা এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছেন বিএনপির পক্ষে, বিএনপির কার্যালয়গুলোতে এবং নির্বাচনী এলাকাতে, তারা বিএনপির দুঃসময়ে ঠিক গত 5 বছর ধরে বিএনপির সঙ্গে আছে, দুঃসময়ে সিনা উঁচু করে দাঁড়িয়েছে, এইরকম লোকের সংখ্যা খুব অল্প। বরং বেশিরভাগ লোকই ঘাপটি মেরেছিল, চুপচাপ ছিল, সবাইকে ম্যানেজ করে তোলার চেষ্টা করেছে। তো এইগুলো করার ফলে কী হলো, যারা সত্যিকার অর্থে ত্যাগী নেতা এবং কর্মী যারা রয়েছেন, তারা প্রায় সবাই অভিমানী হয়ে পড়েছেন। অনেকে নিজেদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তারা বিরত রেখেছেন। যেহেতু এটা আওয়াজ চলছে যে বিএনপি ক্ষমতায় আসবে, এই জন্য বিএনপির বিরাগ ভাজন হচ্ছেন না, জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে কন্ট্রাডিকশন এবং কনফ্লিক্টে যাচ্ছেন না। তারেক রহমান সাহেব ডাকছেন, তারা যাচ্ছেন, উপস্থিত হচ্ছেন, এটা একটা ফর্মালিটিস। কিন্তু এই ফর্মালিটিসের বাইরে গিয়ে তাদের যা কিছু করার সবাই সেই কাজগুলো কিন্তু করে চলেছেন। ফলে এখন যারা স্টিয়ারিং হাতে আছে, বিএনপি যাদের হাতে, তাদের দল পরিচালনার স্টিয়ারিং দিয়ে দিয়েছেন। গিয়ে দেখো যে তাদের সঙ্গে তৃণমূলের নেতাকর্মী, তারপরে যারা মনোনয়ন পেয়েছে তারা, যারা ত্যাগী তারা, যারা জামাতের বি টিম, সি টিম তারা, যারা ব্যবসায়ী কোটায় এসেছে, যারা আত্মীয় কোটায় এসেছে, পারিবারিক কোঠায় এসেছে, ভালোবাসা, মানে প্রেমিক খুব প্রভাবশালী, প্রেমিকাও ঠিক সুন্দরী। তো কাজেই প্রেমিক তার যে প্রভাব, সেই প্রভাব দিয়ে অনেক প্রেমিকার জন্য এখানে মনোনয়ন ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই কর্মকাণ্ডগুলোর ফলে বিএনপি মূলত নিঃসঙ্গ হয়ে পড়েছে তার রাজনীতির অঙ্গনে, এবং এই নিঃসঙ্গতা বাড়তে থাকবে, প্রতিদিন বাড়তে থাকবে। এবং নির্বাচন যদি সত্যিকার অর্থে হয়, তাহলে এই বিএনপির একাকী হয়ে যাওয়া, বিএনপির নিঃসঙ্গতা তাদের প্রতিপক্ষকে যথেষ্ট শক্তি যোগাবে। আর নির্বাচন যদি না হয়, এই দলটিকে এমন বিপদ এবং বিপত্তির মধ্যে ফেলে দিবে, দ্বন্দ্ব এবং সংঘাতের মধ্যে ফেলে দিবে, যেটা বিএনপির সর্বনাশের জন্য আওয়ামী লীগ শত চেষ্টা করে করতে পারেনি।
এবং সেটা আগামীতে যদি কোনো কারণে নির্বাচন না হয় তাহলে সেই সর্বনাশটি উইদিন 15 ডেজ 15 দিনের মধ্যে ঘটে যাবে। এর বাইরে ধরুন নির্বাচন হলো, তারপরে যেভাবে আশা করা হচ্ছে সেভাবে একটা ফলাফল হলো, কিন্তু সরকার পরিচালনা করতে গিয়ে বিএনপি কি সেই যে জাস্টিস সাত্তারের যে জমানা, সেই জমানার মতো বিপদে পড়বে, নাকি 91 সনের মতো তারা সফল হবেন? সব বক্তব্য রাখছেন, সেখানে সরাসরি বলছেন যে তারা যেন ভোটারদেরকে এই অনুরোধ আহ্বান জানান যে যাতে যারা নৌকা মার্কা ভোটার তারা ভোট কেন্দ্রে না যায়। এবং শেখ হাসিনা পরিষ্কার করে এটাও বলছেন, যে কথাটা তিনি কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বলেছেন, যে আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট কেন্দ্রে না যায়, 50% বেশি ভোটার যদি ভোট কেন্দ্রে না যায়, তারা যদি এই নির্বাচনকে একটা বৈধতা না দেয়, তাহলে যে সরকারটা ক্ষমতায় আসবে তারা দেখতে চান, আওয়ামী লীগ দেখতে চায়, শেখ হাসিনা দেখতে চান সেই সরকারটা কদিন টিকতে পারে, কতটা স্থিতিশীলতা পায়। এই 2024-এর মে মাসে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর যখন সরকার এই ঘোষণাও দিয়েছিল যে এবারের নির্বাচনে আর নৌকা মার্কা থাকছে না, তখন থেকেই এই ক্যাম্পেইন করে আসছিল, এই প্রচারণা চালিয়ে আসছিল। শেখ হাসিনা তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে যখন সাক্ষাৎকার দিচ্ছেন, বারবার তিনি এই আস্থা আওয়ামী লীগের সমর্থক ভোটারদের ওপর রাখছিলেন যে আওয়ামী লীগ যখন নাই, নৌকা মার্কা যখন ব্যালটে নাই, তখন যে ধরনের গণ বয়কটের শিকার হবে আগামী নির্বাচন, সেই নির্বাচনে কিছুতেই একটি গ্রহণযোগ্য সরকার গঠিত হতে পারবে না। এই ম্যাস বয়কট বা গণ বয়কট সৃষ্টি হবে আওয়ামী লীগের ভোটারদেরকে বাইরে রাখার মাধ্যমে, এই কথাটা বারবার শেখ হাসিনা উল্লেখ করছিলেন। আওয়ামী লীগেরই 35 থেকে 40% ভোট নিশ্চিতভাবে আছে, তখন ওয়ার্কার্স পার্টি, জাসদ, এমনকি জাতীয় পার্টিকেও যখন ভোটের বাইরে রাখার পুরো ব্যবস্থা করে ফেলা হয়েছে, তখন আসলে বাংলাদেশের জনসংখ্যার 50% পছন্দের মার্কাগুলোর কোনো উপস্থিতি থাকছে না ব্যালট পেপারে। কাজেই যে ভোটে 50% মানুষের প্রিয় মার্কা নাই, সেই ভোটে কেনই বা মানুষ ভোট দিতে যাবেন, সে প্রশ্ন বারবার আওয়ামী লীগ নেতৃবৃন্দ তুলছিলেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলছিলেন, এমনকি যে অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির, তাতে কি অন্তর্বর্তীকালীন সরকার সত্যিই একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারবে? সেই নির্বাচন অনুষ্ঠিত হলেই কি ভোটাররা ভয় মুক্তভাবে সেই নির্বাচনে ভোট দিতে যেতে পারবে? আর বিএনপি জামায়াতের মধ্যকার এই নির্বাচন যদি একটা ভাগাভাগির নির্বাচন, সাজানো নির্বাচন হিসেবেই অনুষ্ঠিত হয়ে যায়, তাহলে বিএনপি জামাতের ভোটাররাই বা কেন, কোন উৎসাহে এমন একটা প্রতিদ্বন্দ্বিতাবিহীন সাজানো ভাগাভাগির নির্বাচনে ভোট দিতে যাবেন, সে প্রশ্ন পর্যবেক্ষকরা বারবার তুলছিলেন। আওয়ামী লীগ এই অবস্থায় নো ভোট হলেও, মানে নৌকা না থাকলেও যখন ভোট হয়ে যাচ্ছে, মানে অন্তত সরকার এখনো বলছে 12ই ফেব্রুয়ারি তারা ভোট অনুষ্ঠান করেই ছাড়বে, তখন আওয়ামী লীগের কর্মসূচিটা কি? আওয়ামী লীগ কি ভোটাররা গণ বয়কট করবেন সেই প্রত্যাশা করছেন, মানে তারা স্বতঃস্ফূর্তভাবে গণ বয়কট করবেন সেই প্রত্যাশায় আছেন, নাকি আওয়ামী লীগ ভোটারদেরকে গণ বয়কটের ডাক দেবে? আওয়ামী লীগ কি নো ভোট, যে ভোটে নৌকা নাই সে ভোট প্রতিহত করবে? আওয়ামী লীগ কি যে ভোটে নৌকা নাই সে ভোটে প্রতিরোধ গড়ে তুলবে? আওয়ামী লীগের ভোটার সমর্থকদের মধ্যে যে আওয়ামী লীগের নির্দেশনাটা কি? কারণ সংবাদ মাধ্যমেও কয়েক দফায় তিনি এই কথাটা উল্লেখ করেছেন যে এই যে ইউনূস সরকার কিংবা বিএনপি জামাত কিংবা ছাত্রদের নতুন দল, তারা যে একেবারে ঐকমত্যে পৌঁছেছে যে কিছুতেই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, তার একমাত্র কারণ হচ্ছে তারা জানে আওয়ামী লীগ যদি 2024-এর 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর পরেও এখনো যদি নির্বাচনে অংশ নেওয়ার তাদের অনুমতি থাকতো, তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দিত এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের পক্ষের এই রাজনৈতিক দলগুলো, তাহলে শেষ পর্যন্ত আওয়ামী লীগই আবারও নির্বাচনে জয়ী হয়ে আসতো এবং আওয়ামী লীগের নির্বাচনে জয় ঠেকাতেই ইউনূস সরকার, বিএনপি জামাত, এনসিপি এরা সকলে মিলে
আওয়ামী লীগকে যে কোনো উপায়ে নির্বাচনের বাইরে রাখছে। শেখ হাসিনা সে কথাটা আবারও খুব স্পষ্ট করে তার নেতাকর্মীদের ফোরামে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন যে যেই উগ্র মৌলবাদী শক্তি 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার নিয়ন্ত্রণে চলে এসেছে, সেই গোষ্ঠীটিকেই জয়লাভ করাতে এই নির্বাচন সাজিয়ে গুছিয়ে অনুষ্ঠান করে দিচ্ছে অবৈধ ইউনূস সরকার। সজীব ওয়াজেদ জয় বিশেষণ ব্যবহার করেছেন অবৈধ জামাতি ইউনূস সরকার। সজীব ওয়াজেদ জয় বলছেন এই সরকার নির্বাচনকে গণতন্ত্রের উৎসব বানাতে চায় না, তারা নির্বাচনকে ব্যবহার করতে চায় মৌলবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে। ভোটের বাক্স নয়, পরিকল্পিত স্ক্রিপ্টই এখানে মূল বিষয়, জনগণের মতামত নয়, ইউনূসের সেট করা প্ল্যানই এখানে শেষ কথা। তার মানে আওয়ামী লীগ কি মনে করছে যে এই নির্বাচনের মাধ্যমে আসলে বিএনপিও নয়, সত্যিকার অর্থে ক্ষমতায় আসতে যাচ্ছে জামায়াতে ইসলামী এবং তরুণদের সংগঠন এনসিপির জোট? তারা বারবার এই যে উল্লেখ করছে যে মৌলবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে এই ভোটকে ব্যবহার করছে ইউনূস সরকার, তারা কার দিকে ইঙ্গিত করছে? নাকি তারা বিএনপি জামায়াত একটা জোট সরকার গঠিত হলেও সেই সরকারকেও আসলে মৌলবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবেই মনে করছে? সজীব ওয়াজেদ জয় আরো বলছেন যে বাংলাদেশের সাধারণ মানুষের সামনে কোয়াদকে বৈধতা দেবে, নাকি এই প্রহসন থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ রক্ষা করবে? এই প্রশ্নের উত্তর শুধু ভোট কেন্দ্রে নয়, বিবেকের ভেতরেই রয়েছে। যে আপনার যে মেসেজটা, সেটা হচ্ছে গিয়ে এই সংখ্যালঘু সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, এ হলো তার মূল মেসেজ। এই মেসেজটা জিতে যে তিনি যেটা করেছেন, তিনি পুলিশে নানা রকম নথি পর্যালোচনা করে একটা পরিসংখ্যান দিয়েছেন এবং সেই পরিসংখ্যানে উনি বলেছেন যে 2025 সালে এ ধরনের সংখ্যালঘু সংশ্লিষ্ট 645টি ঘটনার তথ্য পাওয়া গেছে এবং সেই 645টি কি আছে না আছে তিনি সেগুলি উল্লেখ করেছেন। এবং উল্লেখ করতে যে উনি যে ব্রেকআপটা দিয়েছেন, উনি ব্রেকআপে বলেছেন যে সাম্প্রদায়িক উপাদান রয়েছে এমন ঘটনা হচ্ছে মাত্র 71টি, মানে 645টির মধ্যে সাম্প্রদায়িক উপাদান রয়েছে এমন ঘটনা 71টি এবং এই 71টির মধ্যে 38টি ঘটনা হলো মন্দির ভাঙচুর, মন্দিরে চুরি ঘটেছে একটা, হত্যাকাণ্ড হয়েছে একটা, মন্দিরে অগ্নি সংযোগ হয়েছে 8টা, অন্যান্য 23টা। এই অন্যান্যর মধ্যে রয়েছে প্রতিমা ভাঙার হুমকি, ফেসবুকে পোস্ট, উপাসনালয়ের আঙিনায় ক্ষতি ইত্যাদি, এরকম 23টা ঘটনা। এবং এগুলোর মধ্যে পুলিশ 50টাতে মামলা দায়ের করেছে, 50 জনকে গ্রেপ্তার করেছে এবং অন্যান্য 21টাতে অন্যান্য ব্যবস্থা নিয়েছে। এই হলো ওনার ব্যাখ্যা। এবং এর বাইরে যে ঘটনাগুলি আছে সেরকম ঘটনার সংখ্যা হচ্ছে 574। এর বাইরে মানে কি? মানে সংখ্যালঘু সম্প্রদায় সংশ্লিষ্ট ঘটনা, মানে কোনো একজন হিন্দু ব্যক্তিকে ধমক দেওয়া হয়েছে, হিন্দু ব্যক্তিকে মারা হয়েছে, এরকম ঘটনার কথা পুলিশের হিসাবে উনি উল্লেখ করেছেন। সেরকম আছে হলো 574টা এবং তার মধ্যে কি আছে? প্রতিবেশী বিরোধ 51টা, জমি সংক্রান্ত বিরোধ 23টা, চুরি 106টা, পূর্ব শত্রুতা 26, অস্বাভাবিক মৃত্যু 172। অস্বাভাবিক মৃত্যু 172 মানে এটা কি ভাই? অস্বাভাবিক মৃত্যু জিনিসটা কি বোঝার চেষ্টা করেন। এই অস্বাভাবিক মৃত্যু হচ্ছে 172টা, এরা সবাই সংখ্যালঘু এবং এটা ওনার বিবেচনায় সাম্প্রদায়িক সহিংসতা নয়। ধর্ষণ 58টা, এটাও সাম্প্রদায়িক সহিংসতা নয় ওনার বিবেচনায়। অন্যান্য হলো 138টা। এই হলো ওনার হিসাব। এবং উনি যে সাম্প্রদায়িক যেটা বলেছেন, মানে মন্দির এবং মন্দির সংক্রান্ত যে ঘটনাগুলি ঘটেছে, কেবল এগুলি ওনার দৃষ্টিতে সাম্প্রদায়িক ঘটনা। মানে এই ব্যাখ্যা শুনলে না, মানে আমি কি বলবো, পৃথিবীর যে কোনো লোক এই ব্যাখ্যা শুনলে পরে তার ভিমরি খাবে। যে মন্দিরে আক্রমণ না হলে, মন্দির সংশ্লিষ্ট ঘটনা না হলে সেটাকে উনি সাম্প্রদায়িক ঘটনা বলছেন না। একটা হিন্দুকে আপনি মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, এটা সাম্প্রদায়িক ঘটনা নয়। এটা কি ভাই? একটা মুসলমানকে পোড়াতে পারতো?
একটা মুসলমানকে মেরে আগুন দিয়ে পোড়ানো সম্ভব? হিন্দু বলেই সম্ভব। এটা ওনার কাছে সাম্প্রদায়িক ঘটনা মনে হয় না। তো উনি সাম্প্রদায়িক ঘটনার ডেফিনেশনই তো বুঝেন না। ভদ্রলোক আবার শান্তিতে নোবেল টোবেল পেয়ে গেছেন, বেশি কিছু বলা যাবে না। ওনাকে যারা এই তথ্যগুলি দিয়েছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার সাম্প্রদায়িকতার অর্থ বুঝেন ভাই? অর্থ বুঝেন? মানে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে হিন্দুদের, স্বাভাবিক মৃত্যুতে কোনো সমস্যা না, অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, এটা সাম্প্রদায়িকতা না। তারপরে আপনার হত্যাকাণ্ড হচ্ছে, সাম্প্রদায়িকতা না, এটা কিছু হলো। আপনি একজন লোককে জমি সংক্রান্ত বিরোধে একটা হিন্দু পরিবারকে বাইরে থেকে উচ্ছেদ করলেন, এটা সাম্প্রদায়িকতা না? তার জমি দখল করলেন, এটাও সাম্প্রদায়িকতা না? ওই লোকটা যদি হিন্দু না হতো তাহলে পারতেন এটা করতে? যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। উনি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, তাই ওনাকে আর এত বেশি কিছু বলতে চাই না। আমি কেবল এই ওনার যে পোস্টটা আছে, এই পোস্টের নিচে যে কমেন্টগুলো আছে, অনেকগুলো কমেন্ট ওখানে পড়েছে, এবং সেই কমেন্টের কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 466টা কমেন্ট পড়েছে যখন আমি দেখছি, মানে ওনার এই পোস্ট দেওয়ার 5 ঘন্টার মাথায় 466, এবং 49টা এটা শেয়ার হয়েছে, এবং 2300 আপনার বিভিন্ন রকম রিয়াকশন দেখা গেছে। কেউ হাহা দিয়েছেন, কেউ লাভ দিয়েছেন, কেউ লাইক দিয়েছেন, এগুলো দিয়েছেন। ওটার আমি আর মানে আপনার বিস্তারিত বিশ্লেষণে যাচ্ছি না। আমি কেবল ওনার এখানে যে কমেন্টগুলো পড়েছে, আমি সেখান থেকে কিছু কমেন্ট আপনাদেরকে আমি পড়ে শোনাতে চাই। সেগুলো শুনলে আপনি বুঝতে পারবেন মানুষ ওনার এই পোস্টটাকে কীভাবে নিয়েছেন। এবং আমি যেগুলো পড়ছি সেগুলি সবই যে হিন্দুদের তা না, 2-1টা মুসলমানেরও আছে, বাট হিন্দুদেরই বেশি। হৃদয় রায় নামে একজন লোক লিখেছেন, একজন নোবেল জয়ী সরকারে থাকার পরও কেন 38 মন্দিরে ভাঙচুর হবে? আবার রাজীব সরকার লিখেছেন, মন্দির ভাঙছে কাশেম, মামলা হয়েছে আবুল নামের আওয়ামী লীগ নেতার নামে। কাশেম পুনরায় আরেকটা মন্দির ভাঙার প্ল্যান করছে আরেক আওয়ামী লীগ নেতার নামে মামলা দিবে বলে। বিষয়টা দাঁড়ালো কি? বিদ্যুৎ মণ্ডল লিখেছেন, একটাও বিচার হবে না, কারণ রাষ্ট্র নীরব ভূমিকা নিয়েছে। সংখ্যালঘুরা কিছু বললেই রাষ্ট্রদ্রোহী হয়ে যায়, ভারতে দালাল হয়ে যায়, ও রয়ের এজেন্ট হয়ে যায়। অথচ 1200 টন ইলিশ রপ্তানি হয় এখন। মোহাম্মদ নাজমুল হাসান লিখেছেন, 1600-র বেশি মব ভায়োলেন্স হয়েছে, একটারও বিচার হয়নি, মামলাও হয়নি। কাকু শুধু ফেসবুকে লম্বা লম্বা পোস্ট দেয়। সোহাগ দাস লিখেছেন, সংখ্যালঘুদের মধ্যে যদি একজনও বিচার পেয়ে থাকে জানাবেন। উনি কিন্তু তাকে চ্যালেঞ্জ করলেন, একজনও সংখ্যালঘুকে বিচার পেয়েছে তার উপর ঘটে যাওয়া অত্যাচারে? সুরঞ্জিত বাবু সেন লিখেছেন, এতদিন পরে কেন এমন বাক্য বলতে হলো? কোনো কিছু আছে নাকি পর্দার আড়ালে? ফ্লুটিস্ট বকুল রায় তিনি লিখেছেন, উনি একটু ডিটেল লিখেছেন, এটাই আমি শেষ মন্তব্যটা একটু পড়তে চাই, যে ডক্টর ইউনূস যে একজন মিথ্যুক এটার প্রমাণ তিনি নিজেই দিলেন। 2025 সালে 645টি ঘটনার মধ্যে শুধু